রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও কাজ করে 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে সন্ধ্যা 7:18 দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আগুন তো নিয়ন্ত্রণে চলে এসেছে, যেটি জানতে চাই ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে সেটি বিষয়ে ফায়ার সার্ভিস কোনো বক্তব্য দিয়েছে কিনা? যেমনটি বলছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে ফায়ার সার্ভিস একটি ছোট্ট ব্রিফ করেছে সাংবাদিকদের আগুন নিভানোর পরপরই। তারা কিন্তু ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও সুনিশ্চিতভাবে তেমন কিছু বলেনি। তবে আগুন লাগার কারণ হিসেবে তারা বলছিলেন যে একটি 7:15 থেকে 18 মিনিটের মধ্যে একটি ট্রাক, যেখানে তেলের যে গাড়িগুলো থাকে, লরিগুলো থাকে, সেই তেলের গাড়ি থেকে তেল আনলোড করার সময় চাকা ব্লাস্ট হওয়া থেকে একটি আগুনের সূত্রপাত ঘটে। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও কিন্তু একই রকমের তথ্য দিয়েছেন। তারা বলছিলেন যে তেল আনলোডের সময় কিন্তু আগুনের সূত্রপাতটি ঘটার ফলে কিন্তু আগুনের ব্যাপকতা বেশ বৃদ্ধি পাওয়ার পরপরে কিন্তু ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ফায়ার স্টেশন থেকে রওনা দিল। 6টি ইউনিট কিন্তু আগুন নেভানোর কাজে তারা প্রায় 30 মিনিটের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে তারা একটি বিষয় তুলে ধরেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে তাদের যানজটের একটি বেগ পেতে হয়েছে, তাছাড়া উৎসুক জনতারও কিন্তু একটা বেগ পেতে হয়েছে। এখন কিন্তু আগুনের পুরো বিষয়টি এখন পুরো নিয়ন্ত্রণে রয়েছে তাদের। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপার বলছে তারা আরেকটু সময় লাগবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপার জানাতে। তারা শীঘ্রই সেই ব্যাপারটি জানাবে। তারা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে ফোমের একটি মাধ্যমে তারা তেলের সাথে সেটি ছাড়ার কারণে কিন্তু আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে এসেছে বলে তারা উল্লেখ করেছেন। এছাড়া এখানকার যারা ছিলেন দায়িত্বে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আগুনের ব্যাপকতা আরও বৃদ্ধি পেত যদি ফায়ার সার্ভিসের এমন চেষ্টা এবং যারা এখানে জনগণ ছিলেন তারা কিন্তু সাহায্যের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে খুব দ্রুততার সঙ্গে সক্ষম হয়েছেন। এবং বলছিলেন যে এমন আরেকটি বিষয় যে বলে রাখি, এটার পাশে কিন্তু আবাসিক এলাকা ছিল, আবাসিক এলাকার পাশে এবং ফিলিং স্টেশনের ব্যাপারে কেউ কথা বলেছেন। তবে আগুন লাগার কারণ এবং ফায়ার সার্ভিসের যে ক্ষয়ক্ষতির পরিমাণের যে ধারণাটি সেটি হয়তো আরও কিছুক্ষণ পরে হয়তো বিস্তারিত জানা যাবে। মহাখালী ফায়ার ফিলিং স্টেশন থেকে এটাই ছিল সর্বশেষ আমার কাছে। মামুন জানাচ্ছিলেন আমাদেরকে মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে যে আগুন লেগেছে তার সবশেষ পরিস্থিতি। দেশকে মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। আমরা আপনার কথা জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল আয়োজিত অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন কবি সাহিত্যিকরা। হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে আরও জানান, সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আসছে জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির আলোচনা শুরু করেনি তার দল।
ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানোর পর রোববার প্রথম নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে সিইসির সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শুধু এনআইডি ও এমআরপি পাসপোর্টধারী নয়, সকল প্রবাসীকেই ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। একক প্রার্থীর আসনে না ভোটের বিষয়ে প্রস্তাব বিএনপি করেনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা তফসিলের পর ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য আমলে নিচ্ছে না বলেও জানান তারা। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। ইসি রোববার জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানানোর নির্ধারিত সময় শেষ হলেও এখনো নির্বাচন ভবনে আসছেন সংক্ষুব্ধরা। ৩৯ আসনে পরিবর্তন এনে ইসি খসড়া প্রকাশ করলেও সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনায় মোট আবেদন এসেছে ১,৭৬০টি। সবচেয়ে বেশি আবেদন কুমিল্লা অঞ্চলের আর সবচেয়ে কম রংপুর অঞ্চলের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামাতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি, একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতেই ভোট হবে। রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়, জেলা প্রশাসনের যোগসাজশে বা নীরবতায় পাথর লুট হয়েছে। বিদেশের অনেক মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে, বাকিগুলো থেকেও সরাতে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর আসে গণমাধ্যমে। ভোটের আগে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ভোলাগঞ্জের পাথর লুটে সর্বদলীয় ঐক্য ও প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা। তবে এর প্রতিবাদে গত কয়েকদিনে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পাথর লুটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ আর পাথর লুটের সাহস দেখাবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করে জামায়াত ইসলামী। দলের নেতারা আবারও বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারের জন্ম হবে। এদিকে এনসিপি নেতাদের হুঁশিয়ারি, নতুন সংবিধান ইস্যুতে সরকার নির্দিষ্ট কারো দিকে ঝুঁকে পড়লে তা মানা হবে না। জুলাই ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি নিয়ে করণীয় বিষয়ে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ইসলামের আয়োজনে
এই সেমিনার হয়েছে। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নতুন বাংলাদেশ তৈরিতে নতুন সংবিধানের বিকল্প নেই বলে সেমিনারে বক্তব্য তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহেরের অভিযোগ, জনগণ যাদের উপর আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছে তারাই যাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা পরবর্তীতে 1988 সালের মার্চ মাসে সংসদীয় করেন। 13 বছর আগে রাজধানী বক্ষু ব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার 10ম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু, সাঈদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাঈদ মিজি। আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল ফয়সাল এবং পেদা মাসুম। আর যাবজ্জীবন দণ্ড পেয়েছে রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, রায় ঘোষণার সময় 10 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2012 সালে মহাখালীতে নিজের বাসায় খুন হন অধ্যাপক নারায়ণ চন্দ্র। 25 আগস্ট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে বসছে অংশীজন সংলাপ। বক্তব্য রাখতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে 9 দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, ঢাকায় বিদেশি মিশন এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে এসব কথা জানান মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। বলেন, সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধি ছাড়াও অংশীজনরা থাকবেন। এ থেকে আসা প্রস্তাবনা 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশ এবং জাতিসংঘের উদ্যোগে উচ্চ পর্যায়ের সম্মেলন উপস্থাপন করা হবে। এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন প্রসঙ্গে বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 25 তারিখে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকালবেলা মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণে একটি পর্ব রয়েছে। তারা তহবিল সংকট বিষয়ে অর্থ কমে যাওয়ায় তার প্রেক্ষিতে যেসব সমস্যা উদ্ভূত হতে পারে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। চলতি অর্থ বছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার 1% কম। রোববার রাজধানীর আগারগাঁয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, নির্মাণাধীন 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তার মতে, জাপানি সংস্থার সঙ্গে আগে চুক্তি থাকায় দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 11 প্রকল্প অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় 9,362 কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে 360 কোটি টাকা। পল্লী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে 1818 কোটি। আরো গতিশীল হওয়ার কথা। কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন 2 মেট্রো রেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। 2 প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা। অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কেন কম বেশি খরচ হয়েছে, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা। একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ওঠে 58 জেলা ও 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, যেখানে ব্যয় হবে 2,855 কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েক গুণ খরচ বেড়েছে স্টেডিয়াম নির্মাণে। ভবন নির্মাণের ক্ষেত্রে, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়। এটা প্রাথমিক প্রাক্কলনটা করা হয় শিডিউল অনুযায়ী। এখন শিডিউলেই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয়, অত্যন্ত জরুরি। 519 কোটি টাকা বরাদ্দ করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে। চলন বিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক। এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে
ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। টেকসই পরিবেশ বান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে তৃতীয়বারের মতো সংশোধন হয়েছে। খরচ বেড়েছে ২,৮২৬ কোটি ৫৫ লাখ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দশক বিরতির পর আবারও ফিরছে নতুন কুড়ি। দেশের 19টি অঞ্চলে চলছে প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায় থেকে বিজয়ীরা অংশ নেবে ঢাকায় চূড়ান্ত পর্বে। দুপুরে রাজধানীর রামপুরায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 16 বছর ধরে দেশে একদলীয় সাংস্কৃতিক আগ্রাসন ছিল। এবার সব শ্রেণীর অংশগ্রহণ চান তারা। বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয়, বরং সাংস্কৃতিক আন্দোলনের অংশ। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে নামকরা অনেক শিল্পী। 1966 সালে প্রথম শুরু হয় নতুন কুড়ি। মাঝখানে বিরতির পর 1976 সালে আবারও শুরু হয়। একটানা 2005 সাল পর্যন্ত চলার পর আবার বন্ধ। দীর্ঘ অপেক্ষার অবসান এবার আবার বিটিভিতে ফিরছে নতুন কুড়ি। সূচনা সঙ্গীতে কিছুটা পরিবর্তন এলেও মূল প্রতিযোগিতা থাকছে আগের মতোই। রবীন্দ্র, নজরুল সঙ্গীত, অভিনয়, আবৃত্তি সহ 9টি শ্রেণীতে হবে প্রতিযোগিতা। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। বয়সসীমা 6 থেকে 15 বছর পর্যন্ত। স্বচ্ছতার মাধ্যমে প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়াই লক্ষ্য, জানান তথ্য উপদেষ্টা। যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। বিভাগীয় বাছাই শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব 2 থেকে 6 নভেম্বরের মধ্যে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতির সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।